স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর কেমিস্ট্রি ল্যাব। আমি আজকে ওয়াইসিএল জুনিয়র বাংলাতে ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণের চ্যাপ্টারের টেস্ট পেপার। ঠিক আছে, আমরা প্রথম থেকেই এবিটি এর যেটা এবিটি এর কোশ্চেন পেপার, সেই কোশ্চেন পেপারগুলোই প্রথম থেকে করাচ্ছি, মানে সেকশন বি। আমাদের এটা প্রথম 20টা দিন চলতে থাকবে, মানে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন। তোমার সব চ্যাপ্টার যাতে আর একবার রিভিশন করানো হয়, সেই জন্যই পার্টলি করানো হচ্ছে, তারপর ফুল সিলেবাস করানো হবে একসাথে। ঠিক আছে, সবকিছুর একটা টাইম আছে। স্টার্টিং এই ফুল সিলেবাস, কারণ এই কিছুদিন আগেই তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, টেস্ট দেওয়ারতে একটা রিভিশন হয়েছে, আবার একবার রিভিশন, আবার 20টা দিন পরে আবার ফের ফুল সিলেবাস, আবার একবার পার্টলি রিভিশন, তারপর আবার ফুল সিলেবাস। মানে আমরা 15 দিনের অল্টারনেট করে এইভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারগুলোকে করাবো। ঠিক আছে, আমরা হিসাব করে যেটা দেখেছি 15 দিনের মধ্যে আশা করছি সব চ্যাপ্টার করে মিনিমাম 5টা 7টা 8টা 10টা হয়ে যাবে। তারপরে আবার ফুল সিলেবাস হবে, আবার তারপরে পার্টলি আসা হবে, হ্যাঁ কি না? বোঝা গেল তো? কারণ একবারে তোমাদেরকেও যদি করতে বলা হয় সব কটা সাবজেক্ট একসাথে করে উঠতে পারবে। তো চ্যাপ্টার ওয়াইজ হলো, রিভিশনও হলো। কোনো চ্যাপ্টারের যদি থিওরিতে বুঝতে অসুবিধা হয়, সেই থিওরিটা তোমরা জিজ্ঞেস করে নিতে পারবে ক্লাসের মধ্যে। বোঝা গেল কি না বোঝা গেল? যদি না বুঝতে পারো, কারো থিওরিতে কোনো কিছু ডাউট থাকতেই পারে, সেটা আবার ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমাদের ক্লাসের মধ্যে থিওরি রিভিশনও চলছে এবং তার সঙ্গে টেস্ট পেপারেরও থিওরি রিভিশন চলছে। কারণ আমরা আগে থেকে বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারে টেস্ট পেপার করানো হবে এবং কোনটা তুমি বাড়িতে পড়ে আসবে। বোঝা গেল? আমরা হচ্ছে যেমন এবিটি এর সেকশনটা করছি, মানে সেকশন বিটা তোমার পেজ নাম্বার 591 পেজে থাকে। বিভাগ ক, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 এর মধ্যে কি বলছে যে প্রতিটি মানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, মানে এমসিকিউ কোশ্চেন। ঠিক আছে, তোমার এখানে বলছে যে 1 নম্বর 1.2, মানে প্রথম কোশ্চেনটা না, দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে যে একটি আদর্শ গ্যাসের উদাহরণ হলো। দেখো, আমি গ্যাস পড়াতে পড়াতে কি বলেছিলাম যে বাস্তবে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই। বাস্তবে যা গ্যাস আছে সব রিয়েল গ্যাস। মানে তোমার তাহলে উত্তর কোনটা হবে? যে বাস্তবে আমরা কি জানি, বাস্তবে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই, মানে আদর্শ গ্যাসের কোনোই অস্তিত্ব নেই। যা আছে সবই হচ্ছে তোমার রিয়েল গ্যাস, মানে বাস্তব গ্যাস। ঠিক আছে, মানে নেচারেতে, প্রকৃতিতে বাস্তব গ্যাস বলে, আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই, যা আছে সবই বাস্তব গ্যাস। তার মানে আমার এখানে বলেছে অপশানে হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন কোনোটি না। তাহলে তোমার অপশানে উত্তর কোনটা হবে? কোনোটি না, তাই তো? কারণ হচ্ছে কি বলে, প্রকৃতিতে এরকম মনে রাখবে, যেটা আমি লিখে দিচ্ছি এখানে, প্রকৃতিতে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব অস্তিত্ব নেই। ঠিক আছে, কারণ নেচারেতে তোমার আইডিয়াল গ্যাস এক্সিস্ট করে না, কারণ বলে কোনো কথাই নেই। বোঝা গেল? মানে প্রকৃতিতে আদর্শ গ্যাস বলে কোনো গ্যাস নেই, সমস্ত গ্যাসই কি বাস্তব গ্যাস, মানে রিয়েল গ্যাস। মনে থাকবে? মানে একদম খুব ভালো কোশ্চেন কিন্তু, এবং এমসিকিউ করার টাইমে তার লজিকটা জানবে, কারণ তুমি এখন প্র্যাকটিস করছো। শুধু অপশনটা ঠিক করা এমসিকিউ ঠিক মানে করাটা ঠিক না কিন্তু, বুঝতে পারলে? তুমি খাতাতে কি লিখবে? 1.2 এর অপশন ডি, আর কোনোটি না কথাটা লিখবে না কিন্তু। এরপরে দেখ, বিভাগ ক্ষয়েতে চলে যাচ্ছে। এখানে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর করে এখানে বলছে যে হচ্ছে তোমার 2.4, ঠিক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উষ্ণতা পরম স্কেলের মান কত? তার মানে এটা কি হবে? দেখো, আমরা কি জানি, উষ্ণতার পরম স্কেল মানে কত? 273 আর -273 ডিগ্রি সেন্টিগ্রেড।
এইটাকে যেহেতু পরম স্কেলে বলছে 27°C, আমি এর 1 নম্বরটা করছি। 27°C আমি কেলভিনে করলে কত হবে, মানে এখানে হয়ে যাবে 27 প্লাস 273, তার মানে হয়ে যাচ্ছে তোমার 300 কেলভিন। বুঝতে পারলে না বুঝতে পারলে না? এই অ্যান্সারটা বুঝতে পারলে? এটা তো একদম মানে খুব ইজি কোশ্চেন, 1 নম্বরের। তারপর বলছে বয়েল ও চার্লসের সূত্রে কোনটা ধ্রুবক? বয়েল ও চার্লসের সূত্রে কোন ধ্রুবকটি সাধারণ? মানে কোশ্চেনটার মধ্যে বোঝো ভালো করে। তার মানে ভরটা, কারণ বয়েলসের সূত্রেতে কি কনস্ট্যান্ট, আমরা কি জানি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার আর ভরটা কনস্ট্যান্ট, গ্যাসের ভরটা। আর চার্লসের সূত্র অনুসারে তোমার ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে তোমার সেখানে প্রেসারটা কনস্ট্যান্ট এবং গ্যাসের ভরটা কনস্ট্যান্ট। এবার কিন্তু এখানে জিজ্ঞেস করেছি যে সাধারণ ধ্রুবকটা কি, তার মানে তোমার কি উত্তর হবে? গ্যাসের ভর, তাই তো? গ্যাসের ভর। তার মানে দুটো কোশ্চেনই খুব সোজা ছিল, এটা অথবাটা, মানে এটা যেইটা বলেছে এক্স্যাক্ট সেইটাই লিখবে, ঠিক আছে? এখানে পূর্ণ বাক্যে অমুক করে কিছু নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে তুমি কি লিখছো? গ্যাসের ভর, বা এরকম ফুল সেন্টেন্সে লিখতে পারো যে বয়েল ও চার্লসের সূত্রে গ্যাসের ভর ধ্রুবক, গ্যাসের ভর হচ্ছে তোমার সাধারণ ধ্রুবক, ঠিক আছে? এর পরের কোশ্চেনে দেখো 591 পেজেরই কোশ্চেন, তার বিভাগ গ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। না রিভাইজ, না ব্যাকে যাচ্ছে। গ্যাস থেকে একটা কোশ্চেনও মিস না যায়, কারণ আমি এখানে একদম কোশ্চেন সমেত কমন বলবো কিন্তু, বলে দিলাম। তাহলে এরপরের কোশ্চেনটা দেখো, একদম খুব কমন কোশ্চেন। এখানে একটা অঙ্ক দিয়েছে 3.2 বিভাগ গয়ে 591 পৃষ্ঠার যে বিভাগ গয়ের 3.2 এর কোশ্চেনটা দেখো। বলছে 300 কেলভিন উষ্ণতা কত? 300 কেলভিন। কি বলছে? 570 মিলিমিটার এই যে চাপে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় কর। যেখানে এটা বলে দিয়েছে, এই কোশ্চেনটা এখানেও হয়, আবার রাসায়নিক গণনার মধ্যেও দেওয়া যেতে পারে, কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, যেহেতু কোশ্চেনটা লেখা হয়ে গেছে, রাসায়নিক গণনার ভেতরেও এসে যাবে। কারণ এখানে আমরা হচ্ছে কি বলে, এনটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো, এটা আদর্শ গ্যাসের যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণ অনুসারে, মানে 3.2 এরটা প্রথমে বলছি, আমরা কি জানি? পিভি ইকুয়ালস টু এনআরটি। তার মানে দেখো, আমরা এখানে কি কি দেওয়া রয়েছে, এটা আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে তুমি এখানে লিখবে এরকম ভাবে, আদর্শ গ্যাসের সমীকরণ, বা গ্যাসের সমীকরণ বললেও হবে, আদর্শ গ্যাসের সমীকরণ বা আদর্শ গ্যাস অনুসারে, যা খুশি সমীকরণ লিখছো, পিভি ইকুয়ালস টু এনআরটি। এবার দেখো, আমরা এখানে গিভেন কি কি জানি, মানে প্রদত্ত কি কি দেওয়া আছে সেটা লেখো। প্রদত্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে টিটা দেখতে পাচ্ছি প্রথম থেকে একবারে দেখো, টি হচ্ছে 300 কেলভিন, তার মানে টিটা হয়ে যাচ্ছে তোমার 300 কেলভিন। তারপর পিটা হয়ে যাচ্ছে, প্রেসারটা 570 মিলিমিটার অফ এইচজি, ঠিক আছে? আবার বলছে এখানে আমাদেরকে আর কি বলে দেওয়া রয়েছে, আর এর ভ্যালুটা বলে দেওয়া আছে। দেখো, আর এর ভ্যালুটা হচ্ছে তোমার 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল, এটা বলে দেওয়া আছে। এবার দেখো, আমরা কোনটা ক্যালকুলেট করতে হবে? ভিটা ক্যালকুলেট করতে হবে। তার মানে আমরা এখানে ভি ইকুয়ালস টু এনআরটি বাই পি লিখছি। এবার দেখো, আমরা এখানে কি জানি না? এই এনটা জানি না। এনটা কি? মোল, যেটা পরে রাসায়নিক গণনার ভিতরে আছে। তাহলে এনটা হচ্ছে তোমার মোল। তাহলে মোল কি করে ক্যালকুলেট করব? আমরা রাসায়নিক গণনা পড়াতে বলেছিলাম যে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করতে গেলে যেই ফর্মুলাটা ইউজ করবে, মানে অঙ্কের ক্ষেত্রে, যে গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস মানে যেই মাসটা দেয়া রয়েছে
এখানে গিভেন মাস কত হচ্ছে তোমার, কার্বন ডাই অক্সাইডে বলেছে 2.2 গ্রাম। গিভেন মাস মানে প্রদত্ত মাস, মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর। এবার দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, CO2 এখানে করে দেখে নাও। কার্বনের দেখো আমি আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে যে টিচার যেখানে যেমন ভাবে খুশি বলছে যে 1 থেকে 20 পর্যন্ত পিরিয়ডিক টেবিলে পর্যায় সারণীর 1 থেকে 20 পর্যন্ত অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ওয়েট একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে। আমি বলবো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ মুখস্থ করে তুমি যে টাইম ওয়েস্টটা করবে সেই টাইমটা অন্য কাজে লাগালে কাজ হবে। কারণ ঠিক এরকম ভাবেই তোমার অ্যাটমিক ওয়েট গুলো দেওয়া থাকবে। আমি আগেও বলেছিলাম দেখো টেস্ট পেপারের কোশ্চেনে কার্বনের ওয়েট দেওয়া রয়েছে, অক্সিজেনের ওয়েটও দেওয়া রয়েছে। তার মানে মুখস্থ করে টাইম ওয়েস্ট করবে না, ঠিক আছে? অনেকেরই হয়তো মনে নাও থাকতে পারে, এতে কোনো হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি যখনই ভাববে যে তোমার বন্ধুদের দেখবে যে ও এই অ্যাটমিক ওয়েট গুলো মুখস্থ একদম পরপর ঝরঝরে, কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কারণ অ্যাটমিক ওয়েট এরকম ভাবে দেওয়া থাকবে আপ টু হাইড্রোজেন থেকে, মানে কোন এলিমেন্টের মলিকুলার ওয়েট মানে আণবিক ভর ক্যালকুলেট করার জায়গায় যদি আসে তাহলে সেখানে তোমার অ্যাটমিক ওয়েট দেওয়া থাকবে এরকম ভাবে। তার মানে আমি কার্বন ডাই অক্সাইড মানে কত, কার্বনের 12, অক্সিজেনের 16 ইন্টু 2 32 ইকুয়ালস টু 44 গ্রাম। তার মানে আমার কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরটা দাঁড়ালো 44 গ্রাম। এরকম পাশে পাশে লিখতে হবে, কিন্তু আমি আগেই দেখো ফর্মুলায় ভ্যালু পুট করছি না। কেমিস্ট্রির অঙ্ক, ফিজিক্সের অঙ্ক সঠিক ফর্মুলা লিখলে তোমাকে 1 মার্কস দিতে বাধ্য, আর ভ্যালু ঠিকঠাক করে ক্যালকুলেশন করলে আর 1 মার্কস দেবে। তুমি যদি কেউ যদি এই পর্যন্ত লিখে রাখে তাকেও 1 মার্কস দেবে, কারণ ফিজিক্স কেমিস্ট্রির অঙ্কতে ফর্মুলাটা লেখাটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ তোমার এই যে এখানে 2 নম্বরের কোশ্চেন 2 মার্কস আছে, এখানে 4খানা পার্ট আছে, মানে তোমাকে স্টেপ মার্কিং হিসাবে 4টে পার্ট আছে। তুমি যদি সেই 4টে পার্টকে না বলতে পারো, মানে না শো করাতে পারো, শুধু উত্তর মেলানোটা অ্যান্সার না, কিন্তু মানে প্রপার অ্যান্সার না। তোমার উত্তর এখানে অ্যান্সার মেলানোতে ক্যালকুলেশনে গন্ডগোল হতেও পারে। যদি ক্যালকুলেশন মিস্টেক হয় তুমি 1 মার্কস কম পাবে বা হাফ মার্কস কম পাবে। এই যে তুমি পরপর লিখছো আদর্শ গ্যাসের সমীকরণ এইটা প্রদত্ত, এগুলো দেওয়া রয়েছে, মোল এত, প্রদত্ত ভর আণবিক ভর। এবার আমার এখানে এই যে লেখার পরে ফর্মুলাটা তুমি ঠিক লিখেছো, এই পর্যন্ত লিখলে তোমাকে 1 মার্কস দিতে বাধ্য, ঠিক আছে? এরপরে তুমি ভ্যালু পুট করছো, কারণ 2 নম্বর মানে 4খানা স্টেপ মার্কিং আছে। তাহলে প্রদত্ত ভর হচ্ছে তোমার 2.2 বাই 44, তার মানে এটাকে এত মোল লিখে রেখে দাও। এবার তুমি এই জায়গায় ক্যালকুলেট করতেও পারো, নাও করতে পারো। এরপরে পরের পেজেতে আসো। তার মানে আমার কি দাঁড়ালো, পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলা। তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, সিম্পল তোমাকে সঠিক অ্যান্সার করতে হবে। এর জন্য সবাই দেখবে যে তাড়াহুড়ো করছে, তাড়াহুড়ো কেন করবে? কারণ পরীক্ষা তুমি দিতে যাবে, তোমাকে ঠিক লিখতে হবে। তুমি যদি সবার সঙ্গে তাড়াহুড়ো করো তাহলে সবাই ঠিক করে বেরিয়ে যাবে, তোমার ভুল হয়ে বসে থাকবে। তো সেই জন্য তুমি ধীরে সুস্থে, এখানে কি বলেছে আমাকে গ্যাসের আয়তনটা নির্ণয় করতে হবে। আমি ফর্মুলা জানি তো লিখে ফেলেছি, তার মানে ভি ইকুয়ালস টু এনআরটি বাই পি। এবার দেখো এনটা কত হলো, দেখো আমি এখানে ক্যালকুলেশনও পর্যন্ত করিনি, এই পর্যন্ত রেখে দিলেও তোমাকে এরপরে ভ্যালুগুলো পুট করো। মানে কেমিস্ট্রি ফিজিক্সের অঙ্ক স্টার্টিং এই ক্যালকুলেশন করতে হবে তার কোনো মানে নেই, তুমি রেখে দাও একদম শেষে ক্যালকুলেশন করতে পারো। কারণ কেউ যদি ধরো এই পর্যন্ত লিখলো, আর এর ভ্যালুটা 0.0821 প্লাস না ইন্টু টেম্পারেচারটা কত ছিল 300 কেলভিন, মানে ভ্যালুগুলো ফুট করছে এখানে 300 কেলভিন, আর এখানে ইন্টু 570, এই পর্যন্ত কেউ যদি লিখে রেখে দেয়, এত আয়তনটা কত হবে, এত এমএল, তাই তো? যেহেতু গ্রাম পার লিটার হবে, কারণ আর এর ভ্যালুটা লিটারে বসাচ্ছ। তার মানে তুমি এই পর্যন্ত লিখে রেখে দিলে, তোমাকে হাফ মার্কস কাটবে তুমি এখানে যদি ক্যালকুলেশন নাও করো। মানে 2 নম্বর আছে, তোমাকে 1.5 মার্কস দেবে, কারণ তুমি সঠিক ভ্যালু করেছো। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এই যে একদম তুমি ভলিউমটা আয়তনটাকে দেখাচ্ছ, এখানে আয়তনটা এখানে লিখে দাও, আয়তন ইকুয়ালস টু, মানে লেখার প্রসিডিওর গুলো বলছি কিন্তু বলে দিলাম। আয়তনটা লিখে ফেললে ভ্যালু, সঠিক ভ্যালু পুট করেছো তুমি, এই পর্যন্ত 1.5 মার্কস পেয়ে গেলে।
ঠিক আছে, আর হাফ মার্কস পেতে হবে। এর ক্যালকুলেশনটা সঠিক করে উত্তরটা লিখলেই তোমাকে হাফ মার্কস দেবে। এই পর্যন্ত কেউ ধরো শুধু এইটা লিখলো, মানে কেউ কোনো কিছু করলো না, শুধু এইটুকু লিখে দিল, একটা লাইন লিখেছে, এর আগে এই ফর্মুলাটা ঠিকঠাক লেখেনি, কিছুই করেনি, ডাইরেক্ট এখানে ভ্যালু পুট করছে। এবার ধরো টিচারের মনে হতেই পারে এ কি করেছে, আমি কিছুই বুঝতে পারছি না, তাকে কি মার্কস দেবে এই জায়গায়? কারণ তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, রিপ্রেজেন্ট মানে তোমাকে খাতাটাতে পরিষ্কার করে লিখতে হবে। টিচার কিছুই জানে না, তোমাকে ধরেই নিতে হবে, তুমি যেইটা শো করাবে সেই অনুসারে টিচার বিচার করবে যে তোমার অ্যান্সারটা ঠিক কি ভুল। তো সেই জন্যই ফিজিক্স কেমিস্ট্রির অঙ্ক তুমি কার কাছে কি করেছো না করেছো আমি ওইসব কিছু জানি না, একদম যা ডিটো প্রসিডিওর অনুসারে আমি বলছি সেই অনুসারে করবে, একটা মার্কসও মিস যাবে না। তোমার অ্যান্সার ভুল গেলেও তোমাকে এই পর্যন্ত তোমাকে 1.5 দিতে বাধ্য, কারণ তুমি প্রত্যেকটা স্টেপকে মার্কিং করে গেছো। বোঝা গেল না? বোঝা গেল না? এবার অ্যান্সার মিলুক আর নাই মিলুক মানে তোমার কারো কিছু ফল্ট আসছে না। দেখো হাফ মার্কস করে তুমি যদি দুটো অঙ্কতে কম পাও 1 মার্কস, আর যদি ধরো শুধু ভ্যালু পুট করে দিলে অ্যান্সার হয়ে গেল, তাহলে তোমাকে 1 মার্কসও দেবে না, মানে তোমার 1 মার্কস কাটছিল মানে কোনো মার্কসই দেবে না। টিচার বলছে কি করেছে, কোনো কিছু করেই, মার্কস নাও দিতে পারে। এবার ডিপেন্ড করছে যে তুমি কিভাবে ভাবছো। এবারে দেখো এই ক্যালকুলেশনটা কিভাবে করবে। সিম্পল, পয়েন্টটাকে তোলো, পয়েন্টটাকে তুললে তোমার এখানে পয়েন্টটাকে তুললে হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে। এবার দেখো এই 0 0 কেটে দাও, এই 0 0 যত জিরো আছে কাটতে থাকো, এইটা কাটলে এটা 2 হয়ে গেল। এবারে দেখো 3 দিয়ে কাটলে হচ্ছে তোমার 19 হবে, 57টাকে 1 2 9 19 হচ্ছে। এবার এখানে কি রয়েছে, এইটাকে তুমি কি করলে 2 দিয়ে কেটে দাও, এটাকে আমি এই পয়েন্টটাকে তুলিনি কিন্তু 0.041, তোমার এই পর্যন্ত এসে দাঁড়ালো 0.041 বাই 19। এবার এই ডিভিশনটা তোমাকে করতে হবে, এটা ধরো আমি এখানে ক্যালকুলেটরে করে নিচ্ছি, তোমরা নর্মালি করবে, তাহলে 041 ডিভাইডেড বাই 19, তাহলে হয়ে যাচ্ছে তোমার অ্যান্সারটা 0.00216, যেটা দাঁড়াচ্ছে তোমার 2.16 ইন্টু 10⁻³ লিটার। হ্যাঁ কি না? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তার মানে আমার অ্যান্সারটা এলো, এটাকেও লিখতে পারো 2.2, তার মানে এখানে 10⁴ হবে, এত লিটার। কারণ একটা জিরোর গন্ডগোল হচ্ছিল, সেটা বুঝতে পারছি, এটা অ্যান্সারটা হবে। ঠিক আছে, যাকে ক্যালকুলেশন মোটামুটি ঠিকঠাক করে করবে তাহলেই হয়ে যাবে। এর পরের অঙ্কটা দেখো, পরের যেই গয়েতে আর একটা কোশ্চেন ছিল, না এটা হ্যাঁ গয়েতে আর একটা কোশ্চেন ছিল, অথবাটা বলছে স্থির চাপে 27°C উষ্ণতা পড়েছে, আগে পড়ো ভালো করে। বলছে স্থির চাপে 27°C উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 2 লিটার হলে কোন উষ্ণতাতে ওর আয়তন হবে 3 লিটার। দেখো এটা চার্লসের সূত্র বা বয়েলের সূত্র, এই সূত্র অনুসারে যাবে। এক্সাক্ট কোন সূত্রতে যাবে কি করে বুঝবে? দেখো চার্লসের সূত্রতে কোনটা কনস্ট্যান্ট, তোমার প্রেসারটা কনস্ট্যান্ট, বয়েলের সূত্রতে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাই তো? মানে আমি অঙ্ক করার টাইমে চার্লসের সূত্রতে যাবে না বয়েলের সূত্রতে যাবে? চার্লসের সূত্রতে হচ্ছে তোমার প্রেসারটা কনস্ট্যান্ট, আর বয়েলের সূত্রতে তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট, মানে উষ্ণতাটা কনস্ট্যান্ট। এখানে কি বলেছে, স্থির চাপ, তার মানে বুঝেই গেলে প্রথমে এটা চার্লসের সূত্রতে যাবে, তাই তো? তার মানে উষ্ণতা এত বলে দিয়েছে, একটি গ্যাসের আয়তন এত লিটার, কোন উষ্ণতা এত, তার মানে আমরা আগে কি লিখবো, প্রাথমিক উষ্ণতা, একদম প্রসিডিওরে চলো। প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা 27°C, মানে কেলভিনে কত হবে, 27 + 273 = 300 কেলভিন, তোমার লেখা হয়ে গেল প্রাথমিক উষ্ণতা, মানে এটা তোমার P1। তারপরে বলছে যে ওই গ্যাসের আয়তন, মানে প্রাথমিক আয়তন, যেটা প্রাথমিক আয়তন V1 = কত বলেছে, 2 লিটার। এবার দেখো কোন উষ্ণতায় বলেছে, তার মানে অন্তিম উষ্ণতা বার করতে বলছে।
অন্তিম উষ্ণতা ইকুয়ালস টু T2। এটাকে P1 কেন, এটা T1 হবে, সরি, এটা কিন্তু T1, এটা T2, এটা কোশ্চেন মার্ক। আর অন্তিম আয়তনটা বলে দিয়েছে 3 লিটার, এটা তুমি লিখে ফেললে, V2 ইকুয়ালস টু হচ্ছে তোমার 3 লিটার। এবার এটা লেখার পরে পরে লিখছো, মানে পরের লাইনে চার্লসের সূত্র অনুসারে বা স্থির চাপে, এরকম ভাবে লিখলে চাপ স্থির বা স্থির চাপে চার্লসের সূত্র অনুসারে, চার্লসের সূত্র অনুসারে লিখছো কি হবে, চার্লসের সূত্র অনুসারে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, তাই তো? এটা ফর্মুলা তো, বা কেউ এই ফর্মুলাটাকেও মনে রাখতে পারে, P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2, মানে একদম গ্যাস ইকুয়েশনটা এই লিখে এখানে বললো যে যেহেতু চাপ স্থির, মানে কেউ আলাদা করেও লিখতে পারে চাপ স্থির, তার মানে পিটা কনস্ট্যান্ট, তার মানে আমি ফর্মুলাটাকে তখন লিখে দিচ্ছি V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। দেখো এই একটা জায়গা থেকে আমি দুখানা স্টেপ বলে দিলাম, কেউ চাপ স্থির, অতএব চার্লসের সূত্র অনুসারে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2, কেউ গ্যাস ইকুয়েশন মানে গ্যাসের সমীকরণ থেকে পাই, বা গ্যাসের সমীকরণ বলে লিখে P1 V1 ইকুয়ালস টু P2 V2 বাই T2 দিয়ে লিখলে চাপ স্থির, অতএব V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 দিয়ে এরপরে আমাকে কি ক্যালকুলেট করতে হবে, V2 হচ্ছে তোমার T2 ক্যালকুলেট করতে হবে। তার মানে তুমি এখান থেকে কি করছো যে T2 ইকুয়ালস টু, তাহলে কত, T2টা উপরে চলে আসছে, তার মানে V1 না V2 ইন্টু T1 বাই V1, এই সিচুয়েশনে নিয়ে আসবে যে যেইটাকে ক্যালকুলেট করতে হবে সেইটাকে তুমি লেফট সাইডে লিখে ফেললে, একটা সাইডে করে ফেললে, তারপর ভ্যালু পুট করো। কারণ এই প্রসেসে করলে তুমি যে ভ্যালুটা ঠিকঠাক করে পুট করেছো সেইটাও টিচার বুঝতে পারছে। তুমি কোশ্চেনে এই পর্যন্ত দেখিয়ে দেওয়া মানে T2 দেখিয়ে দেওয়া মানে তুমি বুঝিয়ে দিলে যে অ্যান্সারটা এটাকে ক্যালকুলেট করলে হবে, এবার ভ্যালুটা ঠিক করে পুট করলে তোমার হাফ মার্কস আর বাকি রইলো পেতে। দেখো আমি এখানে কিছুই এখনো পর্যন্ত ক্যালকুলেশন করিনি, জাস্ট কি কি দেওয়া রয়েছে সেটা লিখেছি, ফর্মুলাটা লিখেছি। দেখো এর মধ্যে আমি 1.5 পেয়ে গেলাম, এরপর ভ্যালুটা পুট করবো, ক্যালকুলেশন করব, তাহলে তোমার আরো হাফ মার্কস অ্যাড হয়ে যাবে। মানে ভ্যালুটা পুট করা পর্যন্ত হচ্ছে তোমার 1.5, এবার সঠিক অ্যান্সারটা ক্যালকুলেশন করে লেখা মানে 1.5 হাফ মার্কস। তার মানে তুমি এখানে T2 ইকুয়ালস টু লিখছো, V2 হচ্ছে তোমার এখানে 3 লিটার আর T1 হচ্ছে তোমার 300 বাই V1 হচ্ছে তোমার 2 লিটার, তার মানে আমার এটা হয়ে যাচ্ছে 150, আর এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে তোমার 450 হচ্ছে কেলভিন। এবার এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে করলে -273 করে দাও, তার মানে 450 থেকে -200 করলে কত হয়ে যাচ্ছে, 450 থেকে 273 করলে তোমার 7, আর এখানে তোমার 8 7 মানে 77 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ 77 ডিগ্রি সেন্টিগ্রেড, 77 ডিগ্রি সেন্টিগ্রেড মিললো, হলো? বুঝতে পারলে না? বুঝতে পারলে না? যেটা একদম পরীক্ষার খাতাতে লিখবে, ঠিক আছে? তোমরা এটা প্রুভ করতে পারবে আমি জানি, ঠিক আছে? কি লিখবে মনে করি, চাপ, কি লিখবে, চাপ পি, পি চাপে, যা খুশি এরকম ভাবে লিখতে পারো, চাপ পি ও টি উষ্ণতায় বা তাপমাত্রায়, পি চাপে বা চাপে, পি চাপে মনে করি, পি চাপেই লেখো, পিটা আগে লেখো, তাহলে শুনতে কথাটা ভালো লাগছে। পি চাপে টি উষ্ণতায়, পি চাপে ও টি উষ্ণতায় কোনো এন মোল কোনো গ্যাসের, এন মোল কোনো গ্যাসের
আয়তন ভি, আয়তন লিখে ফেললে ভি হলে বা ভি লিখে দাও জাস্ট। দেখো সব কটাকে রিপ্রেজেন্ট করা হয়ে গেল একটা ফার্স্ট লাইন সুন্দরভাবে লেখার জন্য। তোমার খাতাতে রিপ্রেজেন্টেশন যত ভালো হবে মার্কস তত ভালো পাবে, ঠিক আছে? মানে টিচার যত খুশি হবে তোমাকে মার্কস দেওয়ার জন্য রেডি হয়ে বসে থাকো। তুমি যদি ভুলও করো সেই ভুলটাকে কারেকশন করে নিয়ে টিচার মার্কস দেবে। মানে খাতাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? এবার দেখো এটা গেল, তোমার লেখা হয়ে গেল। এবার দেখো আমরা কি লিখবো, বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে কি জানি, সূত্র অনুসারে কি লিখবে, ভি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে ভি প্রপোর্শনাল টু 1/p, এবং ব্র্যাকেটের মধ্যে লিখবে যখন টি উষ্ণতা টি ও ভর বা এন স্থির, বা সব থেকে ভালো হচ্ছে এরকম শর্ট ফর্মে না লিখে উষ্ণতা, উষ্ণতা ও ভর স্থির, ঠিক আছে, কনস্ট্যান্ট। তাহলে এটা গেল বয়েলের সূত্র অনুসারে। এবার চার্লসের সূত্র অনুসারে কি হবে, চার্লসের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি, যখন তোমার পি এন্ড এন স্থির, ঠিক আছে? আর এরপরে কি লিখবে, অ্যাভোগাড্রো সূত্র অনুসারে, তাই তো, ভি প্রপোর্শনাল টু এন, অ্যাভোগাড্রো সূত্র অনুসারে, অ্যাভোগাড্রো সূত্র অনুসারে ভি প্রপোর্শনাল টু এন, যখন তোমার একই চাপ ও একই উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক বর্তমান থাকে, মানে যখন পি এন্ড টি স্থির। এইটা একদম পরিষ্কার করে এরকম ভাবে লিখতে হবে। মানে এই যে রিপ্রেজেন্টেশনটা করবে এরকম ভাবে যখন লিখবে তোমার একদম প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে একদম পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, তোমাকে মার্কস দিতে বাধ্য। বোঝা গেল? তার মানে তোমার এবার এটা এরপরে কি লিখবে, 1 2 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সমীকরণ থেকে পাই। এর পরের লাইনে লিখছো যে তোমার টি এন বাই পি, এবার কনস্ট্যান্টটাকে তুলতে হবে। তাহলে আমি এর জায়গায় নেবো আর নিচ্ছি টি এন বাই পি, তার মানে এর পরের লাইনে লিখছি পি ভি ইকুয়ালস টু এন আর টি। এখানে আরটা কি, আরটা লিখবে গ্যাস ধ্রুবক, আর হচ্ছে ধ্রুবক যেটাকে আমরা বলছি গ্যাস ধ্রুবক। ব্যাস, আর কিছু লেখার দরকার নেই, হয়ে গেল তোমার অ্যান্সার লেখা। 3 নম্বর পেয়ে গেলে। তার মানে তোমাকে ক লাইন লিখতে হলো, 5 লাইন, তাই তো? 5 লাইন মানে 3টে লাইন ভালো করে লিখলে, লিখে আর বলে দিলে। 3টে লাইন লেখার জন্য তোমাকে 3 মার্কস দিচ্ছে, হ্যাঁ কি না? মানে এটা আসবে, এটা একদম খুব ইম্পর্টেন্ট। কারণ খুব ইম্পর্টেন্ট এই কারণে বলছি, এটা টেস্ট পেপারে বারবার এসেছে। আমি মানে ধরো 5টা 6টা পেজ দেখেছি, তার মধ্যে আমি 2বার 3বার পেয়েছি। তার মানে আমার 591 পেজটা হয়ে গেল, আর এখানে কিছু মনে হচ্ছে নেই। এরপরে হচ্ছে 618 পেজে চলে যাও। কোন কোশ্চেনটা বাদ গেছে দেখি, 500, শুষ্ক বায়ু অপেক্ষা, এটা মানে এই কোশ্চেনটা এই চ্যাপ্টারেরই। কোন কোশ্চেনটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার কোথায় আছে কোশ্চেনটা? ও, এর মধ্যে এটা শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু, এটা এখানে এতে হবে। ও, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু ভারী না হালকা, এখানে আমি কি লিখেছি কোশ্চেনটা? হুম
হুম। হ্যাঁ, বাষ্প ঘনত্ব নির্ণয়তে এতে না, তো রাসায়নিক চলে গেল, রাসায়নিক গণনাতে চল। না, ওটা ওটা তো গ্যাসের গণনাতে, তো এতে থাকছে না তো। বাষ্প ঘনত্ব তোমার এতে রয়েছে তো, রাসায়নিক গণনাতে তো। দিয়া থাকলে বলে দিচ্ছি। হুম, গ্যাসের আচরণেই রয়েছে। ও তাহলে এখান থেকে করে দাও এটা, তাহলে মানে এটার অ্যান্সারটা কি হবে তাহলে? শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর ঘনত্ব কি হয়? দাঁড়াও এক সেকেন্ড। কোশ্চেনটা মানে কোন বায়ুটা হালকা? তাহলে কি হবে অ্যান্সার? শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর ঘনত্ব কম হয়, তাহলে অ্যান্সারটা কি? ঘনত্ব যদি কম হয় তাহলে তুমি অ্যান্সারটা কি লিখবে? সিম্পল ভাবে চিন্তা করো যে শুষ্ক বায়ুর ভরটা, শুষ্ক বায়ু হচ্ছে তোমার হালকা হবে, হালকা। কিন্তু স্টেটমেন্টটাকে এখানে বলতে হবে ঠিক করে। কোশ্চেনটা আমি একবার এখানে এই পেজেতে এখানে মিস গেছে তো, এই জায়গাতে ছিল না। হ্যাঁ, এখানে আর একটা কোশ্চেন আছে বিভাগ কয়েতে 2.3টা, ঠিক আছে? কোশ্চেনটা কি ছিল? 2.3 কোশ্চেনটা এখানে লিখতে ভুলে গেছে, যাকে ধরা পড়ে গেছে। যে কি বলছে যে শুষ্ক বায়ু অপেক্ষা, কোশ্চেনটা এটা দেখো, শুষ্ক বায়ু অপেক্ষা, বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে, আর্দ্র বায়ু ভারী না হালকা? আর্দ্র বায়ু, বায়ু ভারী না হালকা? বায়ু ভারী, এই কোশ্চেনটা মিস হয়ে গেছে, ভারী না হালকা? তোমার উত্তর কি হবে? যেহেতু এক কথাতে এই জায়গাতেই বলেছে, তোমার উত্তর হবে হালকা, ঠিক আছে? অ্যান্সার কি হচ্ছে তোমার? এর অ্যান্সারটা কি লিখবে? অ্যান্সার হবে তোমার হালকা। তার কারণ কি? কারণ হিসাবে কি লিখবে? তোমাকে কারণ কিন্তু জিজ্ঞেস করেনি, ঠিক আছে? তুমি কারণে তুমি কি লিখবে? যে দেখো, শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ু, মানে যখনই গ্যাসের উষ্ণতা বাড়ে তা কি হয়? গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, হ্যাঁ কি না? কারণ উষ্ণতার সঙ্গে চার্লসের সূত্র অনুসারে কি হয়? উষ্ণতার সঙ্গে আয়তনের কি ডাইরেক্টলি প্রপোর্শনাল। যেহেতু আমার বায়ুটা এখানে ভর, গ্যাসের হচ্ছে কি বলে হচ্ছে তোমার ভরটা কনস্ট্যান্ট থাকছে এবং প্রেসারটাও কনস্ট্যান্ট থাকছে, তার মানে আমরা চার্লসের সূত্র অনুসারে আমরা কি বলতে পারবো? যে যখনই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তার আয়তনটাও কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে আয়তনটা বেড়ে গেলে তাহলে কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। বা এরকম ভাবেও বলতে পারো যে শুষ্ক বায়ুর ঘনত্বটা কম, আর হচ্ছে তোমার যেহেতু আমরা কি জানি পিভি ইকুয়ালস টু ঘনত্বর সঙ্গে সম্পর্ক কি? ডি ইকুয়ালস টু এম বাই ভি, তাই তো? মানে ঘনত্ব ইকুয়ালস টু আয়তন বাই ভলিউম, ভর বাই ভলিউম। এবার কারো যদি তোমার আয়তনটা বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে? ঘনত্বটা কমে যাচ্ছে। যেহেতু শুষ্ক বায়ুর ঘনত্বটা কম, তাহলে তার আয়তনটা বেড়ে যাচ্ছে। আয়তনটা বেড়ে গেলে কি হয়ে যাবে? উষ্ণতা বাড়লে, আয়তন বাড়লে তাহলে সেটা কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। বা এরকম ভাবে লিখতে পারো, শুষ্ক বায়ুতে, শুষ্ক বায়ু যখন হচ্ছে তাদের জলীয় বাষ্পের পরিমাণটা কি থাকছে? কম থাকছে। আর আর্দ্র বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকছে। তার মানে শুষ্ক বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকার জন্য তার আণবিক ভরটাও কমে যাচ্ছে।
তাহলে শুষ্ক বায়ু তখন কি হয়ে যাবে? হালকা। তার মানে তুমি দুটো ভাবেও বলতে পারো, আর্দ্র বায়ুর গড় আণবিক ভর হালকা, কারণ তুমি যেহেতু এখানে ভারী হালকা বলেছে, তুমি অ্যান্সারটা লিখবে আর্দ্র বায়ুতে আমি লিখে দিচ্ছি, দেখো আর্দ্র বায়ুর হচ্ছে তোমার আর্দ্র বায়ু হলো আর্দ্র বায়ু না আর্দ্র বায়ু হলে তার গড় আণবিক ভর কি হবে তোমার? গড় আণবিক ভর এনে লিখবে এটা, দাঁড়া তার গড় আণবিক ভর কি হবে? কম হবে শুষ্ক বায়ুর অপেক্ষা, ঠিক আছে? আর্দ্র বায়ুর গড় আণবিক ভর শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের থেকে কম। বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই শুষ্ক বায়ু আর্দ্র বায়ু অপেক্ষা হালকা। এই লাইনটা এর সঙ্গে লেখার খুব প্রয়োজন নেই, কারণ তোমাকে হালকা না ভারী এই কথাই জিজ্ঞেস করতে বলেছে, তাহলে তুমি শুধু এইটুকু লিখে দেবে। তোমার জানার জন্য কারণটাকে লিখবে। দেখো অনেক রকম ভাবে এক্সপ্লেন করা যায়। যেহেতু এখানে হালকা না ভারী হচ্ছে, তার মানে ঘনত্বটা তোমার কমে যাচ্ছে। ঘনত্বটার সঙ্গে কমে গেলে কি হয়ে যাচ্ছে? ঘনত্ব ইকুয়ালস টু কি হয়ে যায়? মাস বাই ভলিউম। তার মানে ঘনত্বের সঙ্গে যদি ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, বা ঘনত্বের সঙ্গে মাসের কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঘনত্ব কম হলেই তার মাসটা কম, হ্যাঁ কি না? দেখো প্রথমে আমি চার্লসের সূত্র দিয়ে বলছি। চার্লসের সূত্র দিয়ে কি বলছো? যে উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাচ্ছে। আবার ধরো ঘনত্ব ইকুয়ালস টু আমরা কি জানি? মাস বাই ভলিউম। যদি আয়তনটা বৃদ্ধি পেতে থাকে তাহলে ঘনত্বটা কমবে। আবার ঘনত্বের সঙ্গে তোমার মাসের কি সম্পর্ক? ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে ঘনত্ব যদি বৃদ্ধি পায় মাসও বৃদ্ধি পাবে। এবার ঘনত্ব যেহেতু কমে যাচ্ছে তাহলে মাসও কমে যাচ্ছে। আর একভাবে বলা যায় যে শুষ্ক বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম, তার মানে শুষ্ক বায়ুতে গড় আণবিক ভরটা কমে যাচ্ছে আর্দ্র বায়ুর থেকে, তাহলে শুষ্ক বায়ুর হচ্ছে কি হালকা হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন না? বুঝতে পারলেন? দেখো অনেক রকম এক্সপ্লেনেশন বললাম, তুমি পরীক্ষার খাতাতে মনে রাখবে কেন যদি বলে আর্দ্র বায়ু হলে তার গড় আণবিক ভর শুষ্ক বায়ুর চেয়ে কম, হচ্ছে কি বলে মানে উল্টো লিখে ফেললাম না শুষ্ক বায়ুর আণবিক ভরের চেয়ে কম হয়। বুঝতে পারলে? আর্দ্র বায়ু হলে তার গড় আণবিক ভর শুষ্ক বায়ুর গড় আণবিক ভরের চেয়ে কম। তো বোঝা গেল না? বোঝা গেল না? আমি এক্সপ্লেনেশনটা বলে দিচ্ছি, অ্যান্সার এইটা হবে। এরপরে গেল এটা। এরপরে পরের পেজটাতে চলো। এবার 618 নম্বর পেজেতে চলো। কোশ্চেনটা কি বলেছে আশা করছি লিখতে পারবে। বলো দেখি। বলছে চার্লসের সূত্র অনুসারে পিভিটি লেখো হচ্ছে কি বলে অক্ষকে যে কোনো বিন্দুতে ছেদ করে। এখানে একটা মনে হচ্ছে লাইন মিস যাচ্ছে। 618 না, দেখো কোশ্চেনটা 618 পেজের বিভাগ কয়েতে। এবার টি অক্ষে লিখতে হবে, ঠিক আছে? এখানে এই যে লেখাটা আছে এটা টি অক্ষ হবে। টি অক্ষে না টি অক্ষকে, মানে আমার পিভি টি এর গ্রাফটা কি হয়? ভিটি এর গ্রাফটা চার্লসের সূত্র অনুসারে ভিটি, এটা স্মল টি বলেছে, ক্যাপিটাল টি না কিন্তু, টি অক্ষে। তার মানে আমার গ্রাফটা হয় এরকম। আগে গ্রাফটাকে ঠিক করো। গ্রাফটা তোমার এইটা এরকম। এটা হচ্ছে তোমার ভি, এই জায়গাটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই জায়গাটা হচ্ছে তোমার টি ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে, তার মানে বলছে ওই বিন্দুতে, বলছে যে বিন্দু টি অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মানে ভিটি লেখে টি অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে টি এর ভ্যালু কত?
এই যে এখানে কত লিখেই দিয়েছি দেখো, কত হচ্ছে অ্যান্সার? হুম, ওই তো লিখে দিয়েছি আমি। এইটা যদি উল্টো হতো, বলছে এখানে টি অক্ষ তো, এটা যদি ক্যাপিটাল টি বলতো তাহলে কি বলতে, তখন গ্রাফটা তোমার এরকম হতো, তখন এইটা জিরো হয়ে যেত কিন্তু, হ্যাঁ কি না? এটা মাথায় রেখে করবে কিন্তু, টি অক্ষকে -273, তার মানে অ্যান্সার অপশন এ, মানে এখানের অ্যান্সারটা হয়ে যাচ্ছে -273°C, অপশন এ। তোমার পরীক্ষার খাতাতে তুমি শুধু 1.2 এ লিখবে, আর কিছু লিখবে না। এরপরে দেখো, নেক্সট বিভাগ ক্ষয়েতে চলে যাচ্ছে। এখানে 1 বার ইকুয়ালস টু কতটা, এটা করে ক্যালকুলেট করে বলো। এবার বিভাগ ক্ষয়েতে এখানে বিশ্ব উষ্ণতায় কোনো গ্যাসের ভূমিকা, ওইটা দরকার নেই। তারপরেটা অনুসংখ্যান হলে পরমাণু সংখ্যা, ওইটা অন্য চ্যাপ্টার চলে গেছে। তার মানে 1 বার ইকুয়ালস টু কত ডাইন বর্গ সেন্টিমিটার, এটা আমি করে দিয়েছিলাম কনভার্সনটা। মনে আছে যে একদম থিওরি প্রথমের দিকেই বলে দিয়েছিলাম যে 1 বার ইকুয়ালস টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার বলেছে। তার মানে তোমার অ্যান্সার কি হবে, কি লিখবে এখানে, 1 বার ইকুয়ালস টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। মনে আছে এটা বলেছিলাম কিন্তু। 1, তার মানে 1 টর ইকুয়ালস টু কত পাস্কেল হবে, এটা নাই, এখানটা মিটে গেল, উত্তরটা এটা হয়ে গেল। এবার যদি ধরলেও বললো যে 1 টর ইকুয়ালস টু কত পাস্কেল, কি লিখবে এখানে, পি এ বললো ড্যাশ দিয়ে, বলতেই তো পারে এরকম 1 টর ইকুয়ালস টু কত পাস্কেল হবে, অ্যান্সার 133.3 পাস্কেল। আর এইটা বললো, আবার ধরো 1 ATM ইকুয়ালস টু, এখানে বার বলেছে 1 ATM ইকুয়ালস টু তোমার হচ্ছে কি বলছে, কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার জিজ্ঞেস করলো। এখানে 1 বার বলেছে, আমি 1 টর কত পাস্কেল বলে দিলাম, ঠিক আছে। আর 1 ATM ইকুয়ালস টু কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে, এখানে 1.013 ইন্টু 10⁶ হবে, ঠিক আছে। এগুলো ইনফরমেশন গুলো মাথায় রাখবে কিন্তু, শর্ট কোশ্চেন আকারে যদি দিয়ে দেয়। প্রমাণ চাপ বলার আগে বলেছিলাম, প্রমাণ চাপ বলার আগে, ঠিক আছে। এরপর পরের কোশ্চেনে চলো। বিভাগ গয়েতে দেখো, এখানে 2 নম্বরের মানে 618 পেজেতে, আশা করছি এই অঙ্কটা করতে পারবে, এই মাত্র করলাম, হ্যাঁ কি না। 27°C উষ্ণতায় 570 মিলিমিটার এইচজি চাপে 2.2 কার্বন ডাই অক্সাইডের আয়তন। আর মনে হচ্ছে করে দিতে হবে না, এই অঙ্কটা এইমাত্র করা হলো, তুমি ভালো করে দেখো, একই অঙ্ক আবার ফের রিপিটেড হয়েছে। এর পরেরটা বলছে কি দেখো, বলছে পৃথিবী পৃষ্ঠের কোন জলাশয়ের, তার মানে আমি এটা করছি না, এটার অ্যান্সার কি হবে এইমাত্র করলাম তো, অ্যান্সার আমি ভুলে গেছি মোটামুটি, তুমি করে দেখো, মানে এর আগের পেজেতেই করেছি, যে পৃথিবী পৃষ্ঠের কোন জলাশয়ের 13.6 মিটার গভীরতায় প্রকৃত চাপ কত উচ্চতার পারদ স্তম্ভের চাপের সমান নির্ণয় কর।
এখানে বায়ুমণ্ডলীয় চাপ প্রমাণ চাপের সমান। এটা কিভাবে করবে বলো? কিভাবে ভাববে, কি কি বলেছে দেখো। পৃথিবী পৃষ্ঠের কোন জলাশয়ের 13.6 মিলিমিটার মানে মিটার গভীরতায় প্রকৃত চাপ কত উচ্চতার পারস্তম্ভের চাপের সমান নির্ণয় করো। 13.6 থিওরিটা আবার দেখো বইয়েতে কোথায় আছে খুঁজে বার করো দেখি। মানে এটাও করিয়ে দিয়েছিলাম। মিটার না, ব্যারোমিটার পারস্তম্ভের উচ্চতা কত? 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ সেখানে কি ধরা হয়? 13.6 মিটার। এখানে 13 সেখানে সেন্টিমিটার ধরা হয়। 13.6 কে তোমাকে ডাইনে চেঞ্জ করতে হবে, মানে এখানে পারস্তম্ভের উচ্চতা কত চাপে। আমরা এই ফর্মুলাটা তো জানি। আমি ধরো এর অ্যান্সারটার ক্ষেত্রে চাপ ইকুয়ালস টু যে বায়ুমণ্ডলের চাপ প্রমাণ চাপের সমান, তাহলে বায়ুমণ্ডলের চাপ ইকুয়ালস টু কি হয়? পারস্তম্ভের ব্যারোমিটারে পারস্তম্ভের চাপ কত হয়? 76 সেন্টিমিটার হলে গ্যাসের প্রমাণ চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান হয়। তাহলে এটা বয়েলের সূত্রের জায়গাতে দেখো থিওরির মধ্যে করে দেওয়া আছে কোন জায়গায়। কোশ্চেনের তোমাকে কোশ্চেনের এই যে তুমি করতে গিয়ে কি কি প্রবলেমে পড়ছো সেইটা মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু যে ভাবতে যে আমাকে কিভাবে কি কি ভাবতে হচ্ছে, এই কোশ্চেনটা না ভাবতে পারলে তাহলে তোমার অ্যান্সার করতে গিয়ে হয়ে উঠবে না। তো এটা বয়েল সূত্র অনুসারেই আসবে, কিন্তু ডাইরেক্টলি বয়েল সূত্র আসবে না। দেখো আমাকে প্রকৃত চাপ ক্যালকুলেট করতে হবে, কিন্তু প্রকৃত চাপ ক্যালকুলেট করা, আমরা প্রমাণ চাপ দেখেছি কিন্তু প্রকৃত চাপ আমরা ক্যালকুলেট করার কোনো জায়গা দেখিনি। না দেখেছি, যেটাকে ওই খোলা মুখ মনোমিটারে যেটা দেখেছিলাম না, ওখানে কি বলেছিলাম? পি ইকুয়ালস টু একটা P0 HDG আর একটা রো জি, আর একটা পি ইকুয়ালস টু P0 মাইনাস রো জি। এবার দেখো আমরা এখানে কি করছি, যে আমরা পৃথিবী পৃষ্ঠের কোনো জলাশয়ে 13.6 মিটার গভীরতায়, জলাশয়ের মানে ভেতরে, তার মানে আমরা এখানে কি করছি? প্রেসার দিচ্ছি, তাই তো? পিটা অ্যাকচুয়ালি কি হবে? প্রকৃত চাপ। প্রেসার দিচ্ছি মানে যেইটাকে আমরা বলেছিলাম যে ওই আবদ্ধ পাত্রের এক মুখ খোলা, মানে যেটা তোমার আমরা ফর্মুলাটা লিখবো। দেখো এখানে ওই পি ইকুয়ালস টু যেটা হবে চাপ, যেটাকে বা এখানে প্রকৃত চাপ লিখতে পারো, প্রকৃত চাপ পি ইকুয়ালস টু P0 প্লাস কি হবে? এইচ রো জি বা HDG। এটা একই না? এই ফর্মুলাটা মনে আছে, যেটা মনোমিটারের বদ্ধ আর হচ্ছে আবদ্ধ আর খোলা মুখ দিয়ে বলেছিলাম, যেটা একটা সেখানে চাপ একবার পি গ্রেটার দেন P0 হলে কি দাঁড়াচ্ছিল, আর পি লেস দেন P0 হলে কি দাঁড়ায়, তার ক্ষেত্রে এই ফর্মুলাটা লিখেছিলাম। তাহলে হচ্ছে বদ্ধ মুখে, তার মানে এই এই যে যেটা এই রোটা কার হবে? জলের ঘনত্ব, কারণ জলাশয় বলেছে। এই P0টা কি? প্রমাণ ঘনত্ব। মানে এটা আমি এখানে কত লিখবো? 76 সেন্টিমিটার, বা হচ্ছে তোমার 76 সেন্টিমিটার মিটারে করলে যেটা হবে সেই হিসাবে লিখবো। এবার দেখো মনে পড়ছে কিনা। এবার দেখো আমরা এইখানে কি বলেছে? বায়ুমণ্ডলীয় চাপ প্রমাণ চাপের সমান, তার মানে P0টা কত হয়ে যাচ্ছে? P0 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, তার মানে 76 সেন্টিমিটার হচ্ছে, এটাকে মিটারে করলে 0.76 মিটার HG, এত মিটার HG। ঠিক আছে, এই জায়গাটা এইটা গেল P0টা।
এবার দেখো হাইটটা কত বলেছে, তার মানে আমি এখানে একবারে করে দিচ্ছি 0.76। হাইটটা বলেছে, এইচটা কত বলেছে, জলের গভীরতাটা কত বলেছে, এইচটা 13.6 মিটার এত বলেছে, মানে জলের গভীরতাটা। আর জলের ঘনত্ব কত, জলের ঘনত্ব 1 হবে, হ্যাঁ কি না? জলের ঘনত্ব তুমি এখানে কি বলবে 1, মানে এখানে তুমি যদি কেজিতে করো 1, তার মানে জলের ঘনত্ব কেজিতে করলে কত হয়ে যাবে, জলের ঘনত্ব বাই পারদের ঘনত্ব, মানে এখানে এইচ রো জি যেটা লিখছি বা এইচ ডিজি, এখানে তোমার দুটো দুটো ঘনত্ব আসবে না, জলের ঘনত্ব তোমার 1000 কেজি মিটার পার কিউব হবে, আর হচ্ছে তোমার পারদের ঘনত্ব কত হবে 13,600 মিটার কিউব, কেজি মিটার কিউব। তার মানে আমার এখানে এইচ যেটা এইচ রো জি লিখছো তুমি, মানে জলের চাপটা ক্যালকুলেট করতে হবে। দেখো অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে প্রকৃত চাপ ইকুয়ালস টু বায়ুমণ্ডলীয় চাপ প্লাস জলের চাপ, মানে তুমি কি মনে রাখবে, বায়ুমণ্ডলের চাপ মানে প্রমাণ চাপ প্লাস জলের চাপ, মানে মোট প্রকৃত চাপ যেটা বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস জলের চাপ, এইটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে আমার বায়ুমণ্ডলীয় চাপ দাঁড়াচ্ছে 76 সেন্টিমিটার, 0.76 মিটার। আর এইচটা এখানে আমি দেখো আমি একবারে মিটারে আছে, আমি রো জি ডি ঘনত্ব দিয়ে বলতে পারি জলের ঘনত্ব 1, আর এখানে জিটা কত হবে, যাকে এখানে হয়েই গেছে, কিছু ঝামেলার কিছু নেই। আমি এবার এই জিটাকে করব কি তোমার জলের পারদের ঘনত্ব করব, আর হচ্ছে তোমার এর ঘনত্ব করব, জলের চাপ যেটা মানে 1000, জলের উচ্চতাটা গেল, আর জলের ঘনত্ব 1, তার মানে আমি এটাকে দেখো এই যে রো জি যেটা আছে এই ফর্মুলাটা আমরা জানি, তার মানে আমাকে এই জায়গাতে লিখবো এইচটা 13.6 ইন্টু তোমার জলের ঘনত্ব বাই পারদের ঘনত্ব, ঠিক আছে? জলের উচ্চতা গেলে মানে জলের ঘনত্ব কত এখানে হচ্ছে তোমার 1000 কেজি মিটার কিউব, কেজি মিটার কিউব, আর পারদের ঘনত্ব হচ্ছে তোমার 300 মানে 13,600 কেজি মিটার কিউব, ঠিক আছে? যেহেতু মিটারে করছি, এবার এগুলো এখানে জিরো জিরো গুলো কাটো, দুটো জিরো কাটলে এখানে পয়েন্টটা তুলে দিলে এখানে 10 এলো, এই জিরোটা কেটে গেল, তাহলে পড়ে থাকছে তোমার 1, মানে 0.76 প্লাস 1 মানে হচ্ছে তোমার 1.76 হবে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? দেখো অ্যান্সারটা খুব সোজা, কিন্তু উত্তরটা তোমার এত মিটার হচ্ছে, ইউনিটটা লেখা হয়নি, এত মিটার চাপে। অ্যান্সারটা 1.76, কিন্তু ফর্মুলাটা এটা, এই জন্য ওই জায়গাটা খুব বেশি মানে এক্সপ্লেন করে বলে যায়নি আমি। পরের 618 পেজে 3-এর গ বিভাগে 3-এর অঙ্ক, না এটাই তো হলো, ওটা তো আগের অঙ্কটা হয়ে গেছে। এরপরে 618 পেজের ঘ, বয়েলের সূত্রটি লেখো। আশা করছি লিখতে পারবে, না লিখতে পারবে না? ভর আর উষ্ণতা কনস্ট্যান্ট, মানে কি লিখবে, যদি উষ্ণতা স্থির রাখা হয়, বা কিভাবে লিখবে তুমি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাই তো? এইটা লেখার পরে মানে লেখার পয়েন্ট তুমি সূত্রটা লিখে ফেললে, ঠিক আছে? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মানে পি প্রপোর্শনাল টু 1/v লিখলে, এবং পি ভি ইকুয়ালস টু তুমি কনস্ট্যান্ট মানে ধ্রুবক লিখবে এই লাইনটা, যেখানে পি ইকুয়ালস টু চাপ লিখবে আর ভি ইকুয়ালস টু গ্যাসের আয়তন, মানে সূত্রটা লিখলে তার সঙ্গে এই গাণিতিক রূপটাও দিয়ে দেবে। এর পরের অঙ্কটাতে চলো, অঙ্কটা আশা করছি এই অঙ্কটা দেখো অনেকগুলো অঙ্ক হয়েছে, একটি সিলিন্ডারে এত এটিএম চাপে এত লিটার হাইড্রোজেন গ্যাস আছে,
ওই সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে 1 ATM চাপে 2 লিটার আয়তনের কতগুলো বেলুন ভর্তি করা যাবে? দেখো তাহলে এইটার 4.1 এর বাকি পার্টটা এই অঙ্কটার অ্যান্সার। দেখো আমরা এখানে কি কি জানি, কি কি দেওয়া রয়েছে। দেখো হাইড্রোজেন গ্যাসের H2 গ্যাসের কি কি দেওয়া আছে? হাইড্রোজেন গ্যাসের দেওয়া রয়েছে প্রাথমিক চাপ দেওয়া রয়েছে। প্রাথমিক চাপ যেমন ভাবে বলি যে কি কি দেওয়া আছে সেইটাকে লেখো, P1 = 9 ATM। আর প্রাথমিক আয়তন দেওয়া রয়েছে তোমার V1 = তোমার 10 লিটার, ঠিক আছে। এবার অন্তিম আয়তনটা কত যাচ্ছে? অন্তিম চাপটা, অন্তিম চাপ হচ্ছে তোমার, অন্তিম চাপ মানে এই বেলুনের চাপটা 1 মানে P2 = 1.5 ATM, ঠিক আছে, 1.5 ATM, ঠিক আছে। আর তাহলে হাইড্রোজেন গ্যাসের অন্তিম আয়তনটা কত হবে? আয়তন V2 = এটাই ক্যালকুলেট করতে হবে। তার মানে তুমি এখানে লিখবে বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে তোমার হয়ে যাচ্ছে এটা P1 V1 = P2 V2, যেখানে T and N কনস্ট্যান্ট। এটা লিখে ফেললে তার মানে আমরা এখানে কি লিখবো? V2 = P1 V1 by P2। তার মানে P1 টা এখানে কত হয়েছিল? 9 ATM। V1 টা কত হচ্ছে তোমার? 10 লিটার। আর P2 টা হয়ে যাচ্ছে তোমার 1.5। তার মানে আমি এখানে পয়েন্টটাকে তুলে দিলে এখানে 10, তার মানে এখানে 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 3 দিয়ে কাটলে 3, তার মানে এখানে ওই দাঁড়াচ্ছে 3 × 2 6, মানে 60 লিটার। এটা হচ্ছে না? হচ্ছে না? 60 লিটার হয়েছে? শুনতে পাচ্ছি না তোমার কথা। 60 লিটার। এবার বলছে যে বেলুনটা ফোলানোর জন্য হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আমি এখানে বেলুনটাকে ভর্তি করা মানে বেলুনটার চাপে 2 লিটার আয়তন কমে যাচ্ছে। না না না, তোমার কথা কিছুই শোনা যাচ্ছে না। তাহলে সিলিন্ডারে দেখো এখানে সিলিন্ডারে তার মানে কত আয়তন থাকছে? 10 লিটারই আয়তন থাকছে সিলিন্ডারে। এবার বেলুন ফোলানোর জন্য হাইড্রোজেন গ্যাসের আয়তনটা কত হবে? মাইনাস করতে হবে ওই 10 লিটার, মানে সিলিন্ডারে 10 লিটার গ্যাস থেকেই যাবে তো, কারণ হচ্ছে তুমি গ্যাসটা কমিয়ে নিলে আয়তনটা ফিক্স থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ বলো। 60 লিটার বাই 2 লিটার 1.5, 2 লিটার কেন? এখানে তো 1.5 বলেছে। না না 2 লিটার বলেছে, 2 লিটার বলেছে। 1.5 দিয়ে তোমার 60 লিটার এলো, 60 লিটার এসেছে তো। এবার দেখো তুমি যখনই গ্যাসটা বার করবে, ভালো করে বোঝো, গ্যাসটা যেই বার করবে তুমি ধরো বেলুনে যখন ভর্তি করছো গ্যাসটা কমে যাচ্ছে, কিন্তু আয়তনটা সিলিন্ডারের আয়তনটা সেই একই থেকে যাবে তো, হ্যাঁ কি না? সিলিন্ডারে সিলিন্ডারে 10 লিটার গ্যাস থেকেই যাবে, তাই তো। তাহলে তুমি এখানে লিখবে সিলিন্ডারের আয়তনটা, সিলিন্ডারে 10 লিটার গ্যাস থেকে যাবে, এই 60 করার পরে গ্যাস থেকে যাবে, এটা লিখবে। লিখতে পারলে ভালো। এই জায়গাটা এইটাকে তুমি 60 লিটার করে দাও, তাহলে এটা থেকে যাবে। তার মানে আমার কি হবে? বেলুন ফোলানোর জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন গ্যাসের আয়তন, বেলুন এই লাইনটা লিখতে পারো, বেলুন ফোলানোর জন্য H2 গ্যাসের আয়তন, হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হয়ে যাবে তখন? মানে মাইনাস করতে হবে, মানে 60 মাইনাস 10, তার মানে 50 লিটার হচ্ছে, তাই তো, 50 লিটার, হ্যাঁ কি না? এবার এই 50 লিটারটাতে বুঝতে পারলে না? দেখো আমি যখন বেলুনটাকে ফোলাচ্ছি আমি গ্যাস থেকে সিলিন্ডারটা নিচ্ছি তো, গ্যাসটা নিচ্ছি সিলিন্ডার থেকে,
কিন্তু সিলিন্ডারের আয়তনটা তো কনস্ট্যান্ট থেকেই যাচ্ছে, ওইটা তো চেঞ্জ হবে না। ভাগ করে দিলে তোমার বেলুনের সংখ্যাটা, তোমার সিলিন্ডারের আয়তনটা কোথায় যাবে? গ্যাসের নির্দিষ্ট কি হচ্ছে তোমার যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন নেই তো, তাহলে গ্যাসের আয়তনটা করতে গেলে, হ্যাঁ কি না? তো সেই জন্য এখান থেকে মাইনাসটা করতে হবে। মাইনাসটা আমরা কেন করলাম, তার কারণ কি, যখনই তুমি গ্যাসটা বার করে নিচ্ছ কিন্তু গ্যাসের আয়তনটা হচ্ছে সিলিন্ডারের আয়তনটা তো কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, কিন্তু যেই গ্যাসটা বার করে নিচ্ছ ওর আয়তনটা তোমার বেলুনের আয়তন, সেখানে এসে যাচ্ছে তোমার অন্তিম আয়তনটা এসে যাবে 60 লিটার। মানে যেই পরিমাণ গ্যাসটা তুমি বার করছো, মানে 10 লিটার হচ্ছে তোমার সিলিন্ডার, তার মানে আমার এখানে 10 লিটার টাকা মাইনাস হবে। গ্যাসের আয়তনটা মানে ওই যে সিলিন্ডারের আয়তনটা কনস্ট্যান্ট থেকেই যাবে। তো সেই জন্য এরপরে আমি কি লিখবো, এইটা ইকুয়ালস টু তোমার কত দাঁড়াবে, 65 বলেছে। এবার কতগুলো বেলুন ফোলানো যাবে বলছে, এবার কত লিটার বলেছে, এই 2 লিটারটাই কত, 2 লিটার। হ্যাঁ, তার মানে আমার বেলুনের সংখ্যা একবারে লিখতে পারি, বেলুন ভর্তি হবে, বেলুন ভর্তি করা যাবে বা ফোলানো যাবে, ভর্তি করা যাবে বা বেলুন ভর্তি হবে লিখে, বা বেলুনের সংখ্যাও লিখতে পারো। মানে 50/2, মানে 2 লিটার করে আছে, তার মানে 25টি। দেখো অ্যান্সার অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু, বলে দিলাম এই জায়গায়। ভালো না কোশ্চেনটা? হ্যাঁ, মাইনাসটা করার অনেকেই করবে না, কারণ দেখো আমরা গ্যাসকে যে পাত্রে রাখি তারই আয়তন নেই, তার মানে ওই সিলিন্ডারের আয়তনটা তো কনস্ট্যান্ট থেকেই যাবে। তাহলে আমরা যেই এখানে কোশ্চেনটা বলছি যে 9 লিটার সিলিন্ডার, এত এটিএম চাপে এত লিটার হাইড্রোজেন গ্যাস আছে, ওই সিলিন্ডার থেকে গ্যাস নিই, এত এটিএম চাপে 2 লিটার আয়তনের কতগুলো বেলুন ফোলানো যাবে। আমার এই কন্ডিশনে এই 2 লিটার আয়তন এত এটিএম চাপে, তাহলে তার আয়তনটা দাঁড়াচ্ছে তোমার 60 লিটার, কিন্তু ওর ভেতরে কি সিলিন্ডারের আয়তনটা রয়েছে, কারণ গ্যাস যে পাত্রে নেওয়া হয় সেই পাত্রের আয়তনটা নেই। তো সেই অনুসারে তোমার ওই আয়তনটাকে মাইনাস করতে হবে।